হিমালয় পার্বত্য অঞ্চল সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি আগের দিনের ক্লাসে। ঠিক আছে, তো এবার আমরা ভারতের যে সমভূমি অঞ্চল রয়েছে এই সমভূমি অঞ্চল সম্পর্কে একটু কিছু জেনে নেব। ঠিক আছে, তো ভারতের সমভূমি বলতে মানে প্লেন রিজিয়ন বলতে এই যে হলুদ অংশটা যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ম্যাপে, এই হলুদ অংশটা হচ্ছে কি ভারতের সমভূমি অঞ্চল। অর্থাৎ এই সমভূমি অঞ্চলটা কিভাবে গঠিত, স্ক্রিন শেয়ার হচ্ছে না, এই আমার এখান থেকে সবুজ হলুদ দেখাচ্ছে, তো আমি আমার আসলে স্ক্রিনটা তো খারাপ হয়ে গেছে, বুঝতে পারছি না কি কালার, হলুদ লাগছে এখান থেকে প্লেন এরিয়াটা। ওখানে কি দেখাচ্ছে তোমাদের? আচ্ছা, ঠিক আছে, এই গ্রিন কালারটা তোমাদের এতে দেখে নাও, গ্রিন কালার যেটা রয়েছে এটা হচ্ছে সমভূমি অঞ্চল অর্থাৎ প্লেন রিজিয়ন। এর আয়তন মানে এটা হচ্ছে একটা সঞ্চয়জাত ভূমিরূপ। ঠিক আছে, এটা একটা সঞ্চয়জাত ভূমিরূপ অর্থাৎ এই গঙ্গা এবং সিন্ধু নদীর সঞ্চয় কাজের ফলে এই রিজিয়নটা তৈরি হয়েছে। ঠিক আছে, সিন্ধু এবং গঙ্গা নদীর সঞ্চয় কাজের ফলে আমাদের, আমি একটু জাস্ট বলে যাচ্ছি, একটু শুনে যাও তারপর আমি বলছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই উত্তরে পার্বত্য অঞ্চল দেখতে পাচ্ছ উপরে, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই সমস্ত নেপাল, ভুটান, এই উত্তরে পার্বত্য অঞ্চল এবং মানে এবং নিচের দিকে দেখো, নিচের দিকে উপদ্বীপে মালভূমি অঞ্চল রয়েছে। এই পুরো অঞ্চলটা এইখান থেকে এই শুরু হচ্ছে উপদ্বীপে মালভূমি অঞ্চল এইটা। এই উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল এবং উপদ্বীপীয় যে মালভূমি অঞ্চল আছে তার মধ্যবর্তী স্থানে অবস্থান করছে আমাদের উত্তর ভারতের সমভূমি অঞ্চল। ঠিক আছে, এই উত্তর ভারতের সমভূমি অঞ্চল যদি তার রিজিয়ন অবস্থানগত দিক থেকে যদি আমরা দেখি তাহলে এটা একদম পূর্ব দিক থেকে শুরু করে মানে আসাম থেকে শুরু করে পশ্চিমবঙ্গ হয়ে বিহার, উত্তরপ্রদেশ হয়ে পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ হয়ে রাজস্থানে বিস্তৃত লাভ করেছে এই সমভূমি অঞ্চলটা। ঠিক আছে, অর্থাৎ এই সমভূমি অঞ্চলটার যদি দৈর্ঘ্য আমি বিচার করি, হিমালয় পার্বত্য অঞ্চলে যেমন দৈর্ঘ্য, কত দৈর্ঘ্য আগের দিন পড়েছিলাম বলো? হ্যাঁ, প্রায় 2500 কিলোমিটার দৈর্ঘ্য। ঠিক সেরকম এই সমভূমি অঞ্চলের দৈর্ঘ্য 2400 কিলোমিটার। কত? 2400 কিলোমিটার, মানে 100 কিলোমিটার কম, 2400 কিলোমিটার বিস্তৃত এই সমভূমি অঞ্চলটা প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে। কত বললাম? প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে এই সমভূমি অঞ্চলটা বিস্তৃত বিস্তৃত লাভ করেছে। কি কি মানে নদীর সঞ্চয় কাজের ফলে তৈরি হয়েছে? সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র, এই তিনটে নদীর সঞ্চয়জাত ভূমিরূপ হলো আমাদের ভারতের সমভূমি অঞ্চল। ঠিক আছে, এই সমস্ত নদীগুলো দীর্ঘকাল ধরে অর্থাৎ লক্ষ লক্ষ বছর ধরে 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 কি হচ্ছে, পলি, বালি, নুড়ি, কাঁকড় নিয়ে এসে সঞ্চিত করে একটা বৃহৎ সমভূমি অঞ্চল গঠন করেছে এই উপদ্বীপ মালভূমির উত্তরে। হুম, হ্যাঁ, আয়তন প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার। আচ্ছা, লিখতে হবে না, আমি জাস্ট বলে দিচ্ছি, তারপরে আমি লেখাচ্ছি। হুম, এবার এই অঞ্চলটা যদি আমরা বৈশিষ্ট্য দেখি তাহলে আমরা নানা ধরনের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য বা বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাবো। এগুলো ছোট ছোট মানে প্রশ্ন এখান থেকে আসে যেগুলো খুবই সূক্ষ্মভাবে মানে একটু আমাদের জানতে হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি দেখো সমভূমি অঞ্চল আমরা সিম্পল ভাবে যে জানি এটা সমভূমি অঞ্চল, কিন্তু এখানে অনেক ভূমিরূপ আছে, এই ভূমিরূপগুলো আমাদের পরীক্ষাতে আসে। ঠিক আছে, আচ্ছা, এই যেহেতু এই সমভূমি অঞ্চলটা আমরা জানি সমভূমি অঞ্চলের গড় উচ্চতা কত হয় বলো? 0 থেকে কত মিটার সমভূমি অঞ্চলের গড় উচ্চতা কত? আরে ভাই রেসপন্স করো, এই কি কারেন্ট নেই নাকি, কি হলো হঠাৎ? হ্যালো, শুনতে পাচ্ছ না কেউ? কি হলো, কেটে গেছিল? আমি হ্যালো,
আবার কি হচ্ছে, খুব সমস্যা আছে, নেটওয়ার্ক কানেকশন অফ হয়ে যাচ্ছে না, কি প্রবলেম? স্ক্রিন দেখতে পাচ্ছ কি? স্ক্রিন দেখা যাচ্ছে এখন? আচ্ছা, কানেকশনটা অফ হয়ে যাচ্ছে মানে কি? যাই হোক, দেখো তাহলে কি বলছিলাম, একটা প্রশ্ন করেছিলাম, প্রশ্ন শুনতে পেয়েছো প্রশ্নটা? প্রশ্নটা হচ্ছে যে সমভূমি অঞ্চলের গড় উচ্চতা কত, মানে গড় মানে কি, অ্যাভারেজ উচ্চতা কত হতে পারে, হ্যাঁ অ্যাভারেজ বা গড়, ছোটবেলায় পড়েছিল। আরে ভাই বলো, কেউ এনিওয়ান, সবাই চুপ করে আছে, কি বলো দিলে, ভুলভাল বলো না। হ্যাঁ, ঘুমাচ্ছ নাকি সবগুলো, ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করছো নাকি সব? আমি বলছি সমভূমির উচ্চতা কত, কেউ বলতে পারছে না, কি সব? আচ্ছা, 500 থেকে 600, আর এনিওয়ান, আর কেউ বলবে? তুমি বলো না কত, তোমার সেটা বলো যে এটা 100 থেকে 200, ও বলেছে 500 থেকে 600, নেক্সট বলো, নেক্সট আর কে? আর কেউ যদি বলতে লজ্জা পাও মুখে, এই লেখো এখানে, টাইপ করে লেখো যে আমি বলতে লজ্জা পাচ্ছি। চয়নিকা বলছে 300 থেকে 350। আচ্ছা, এনিওয়ান? আচ্ছা, 150 থেকে 250, ঠিক, বেশ, আচ্ছা, আর আর কেউ বলবে? আচ্ছা, আবার প্রশ্ন করছি, যে সমভূমির উচ্চতা কত হয়? আচ্ছা, প্রিয়াঙ্কা লাস্টে বললো 200 মিটারের কম। প্রিয়াঙ্কা কি ঠিক বলেছে না ভুল বলেছে? আচ্ছা, দেখো, ঠিক আছে, আচ্ছা, তাহলে ছিলাম কোথায়, সমভূমির উচ্চতা, ঠিক আছে, তো সমভূমির উচ্চতা সেই ছোটবেলায় পড়েছিলাম যে আমরা যখন মানে সমতল অঞ্চল, মানে একদম সমুদ্র পৃষ্ঠ থেকে সাধারণত গড়ে 0 থেকে 200 মিটার উচ্চতা বিশিষ্ট, 0 থেকে 200 মিটার উচ্চতা বিশিষ্ট অঞ্চল হচ্ছে কি প্লেন রিজিয়ন। ওকে, এবারে এটা কখনো কখনো 300 চলে যায়, সেটা স্থান কাল বিশেষে, অ্যাভারেজ 200 মিটার। ওকে, এবং প্লেটো রিজিয়ান, প্লেটো রিজিয়ান মানে হচ্ছে যে 300 থেকে 200 বা 300 থেকে প্রায় 900 মিটার উচ্চতা বিশিষ্ট, ঠিক আছে, অঞ্চল হচ্ছে কি মালভূমি অঞ্চল। ওকে, এবং 900 মিটারের উচ্চতা বেশি বেশি উচ্চতা থাকলে তখন এটা পাহাড়ি অঞ্চল হয়ে যায়। ওকে, এবার ভারতবর্ষের যে সমভূমি অঞ্চল আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে, এই সমভূমি অঞ্চলগুলো বিভিন্ন স্থানে তার হাইট মানে উচ্চতা বিভিন্ন মানে অনেক ধরনের হয়ে থাকে, বিভিন্ন বিভিন্ন উচ্চতা হয়ে থাকে, ঠিক আছে। হুম, আচ্ছা, তো এই সমভূমি অঞ্চলে সর্বনিম্ন উচ্চতা কোথায়? আমাদের পশ্চিমবঙ্গের এই সমুদ্র তীরবর্তী অঞ্চল হচ্ছে একদম 0 সি লেভেল, মানে 0 মিটার উচ্চতা। এবং কলকাতার হাইট কত, এনিওয়ান কেউ বলতে হবে? কলকাতার বেঞ্চমার্ক কত? হ্যাঁ বলো, কত? 50 মিটার? না না, 50 মিটার অত না, না না অত না। কত, কত মমিতা বলো?
50 মিটার অত হবে কেন? কলকাতার মানে বেঞ্চমার্ক মানে বেস লেভেল 6 মিটার, 6 মিটার সমুদ্র পৃষ্ঠ থেকে, ঠিক আছে? মানে সমুদ্র পৃষ্ঠ মানে একদম সি লেভেল থেকে 6 মিটার উচ্চতা রয়েছে কলকাতার হাই। না না, অত সহজ জিনিস না। 1 মিটার উচ্চতা বাড়া মানে অনেক, ঠিক আছে? অনেক বছর সময় লাগবে। অনেক গ্লোবাল ওয়ার্মিং হলে 1 মিটার জলের উচ্চতা বাড়বে। 1 মিটার জলের উচ্চতা বাড়া মানে ঠিক আছে, মোটামুটি মানে ভালোই জলের তলায় যাবে না, ঠিক আছে? আচ্ছা, সর্বনিম্ন উচ্চতা সাধারণত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে উচ্চতা সর্বনিম্ন হয়, ঠিক আছে? এবং হাইয়েস্ট উচ্চতা মানে সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ। হ্যাঁ, অ্যাকচুয়ালি বেঞ্চমার্কটা আগে করাচিতে হিসাব করা হতো, ঠিক আছে? মানে অনেক বহু বছর আগে করাচি থেকে হিসাব করা হতো বিএম বেঞ্চমার্কটা। এখন হচ্ছে মুম্বাই থেকে বা চেন্নাই থেকে হিসাব করা হয় বেঞ্চমার্কটা, ঠিক আছে? ইন্ডিয়ার সাপেক্ষে, অল ওভার ইন্ডিয়ার সাপেক্ষে সর্বোচ্চ উচ্চতা কত, কোথায়? সেটা হচ্ছে আম্বালাতে, 282 মিটার উচ্চতা বিশিষ্ট এই সমভূমির উচ্চতা সব থেকে বেশি কোথায়? আম্বালাতে। আম্বালা কোন রাজ্যে অবস্থিত? হ্যাঁ, হ্যাঁ হরিয়ানা। হ্যাঁ, হরিয়ানাতে সব থেকে উচ্চতা বেশি রয়েছে, সমভূমি অঞ্চলের উচ্চতা সব থেকে বেশি, ঠিক আছে? এবং সর্বনিম্ন একদম উপকূলবর্তী অঞ্চল তুমি সুন্দরবন বলতে পারো। ওকে, যদি বলা হয় সুন্দরবন। হ্যাঁ, আরাবল্লী রেঞ্জের লাস্ট অংশ, হ্যাঁ দিল্লি পর্যন্ত তো গেছে। মুভিটা কি বলছো? হ্যাঁ, দিল্লির রাইসনা হিল লাস্ট অংশ আরাবল্লী, কিন্তু আম্বালাটা সমভূমির মধ্যে পড়ছে। হুম, শিবালিক পর্বতের একদম পাদদেশে এই আম্বালাটা হরিয়ানা অবস্থান করছে। হরিয়ানা, সেইখানে হরিয়ানাতে দেখবে একটু উচ্চতা অনেকটা বেশি, অনেকটা বেশি, মানে 282 মিটার মানে অনেক উচ্চতা বিশিষ্ট, ঠিক আছে? মনে হবে যে পাহাড়ি অঞ্চল মালভূমি অঞ্চলে আছে, কিন্তু এটা সমভূমি অঞ্চল। অ্যাকচুয়ালি হিমালয় পর্বতের পলি সঞ্চিত হয়ে তৈরি হয়েছে। আবার এইদিকে আরাবল্লী পর্বতের মানে পাহাড়ি অঞ্চল এই সঞ্চিত হয়ে এখানে একটা যে ভূমিরূপটা সৃষ্টি, এটা সমভূমি অঞ্চল কিন্তু হাইটটা অনেকটা বেশি পাঞ্জাব হরিয়ানা। সুন্দরবনের হাইট কত? সুন্দরবনের হাইট 1 মিটার, ঠিক আছে? 1 মিটার। হুম, হুম। 0 ডিগ্রি আসবে অ্যাকচুয়ালি, মানে এবারে কি বলতো, অ্যাভারেজ ধরা হবে যে মানে এখানে উচ্চতা তো অনেক বেশি এরকম নয়, বা এরকম উচ্চতা নেই অ্যাকচুয়ালি। হ্যাঁ, বদ্বীপ মানে বদ্বীপ তো নিচে থেকে উত্থিত হয়ে যখন হয়েছে তখন সাবমার্জ হয়ে এরকম হয়ে উত্থিত হয়েছে, ঠিক আছে? তো এবারে সি লেভেলটা অ্যাকচুয়ালি মানে মহিষোপান থেকে মানে এ করা হয় আর কি, ঠিক আছে? কাউন্ট করা হয় মহিষোপান থেকে, মানে মানে একটু নিচু থেকে সমুদ্র তল থেকে একটু তো এই অংশে 1 মিটার তো হয়ে যাবে না? হুম, যাই হোক, চলো এখান থেকে ফালতু জিনিস নিয়ে অনেকক্ষণ ডিস্টার্ব করলাম, মানে কথা হলো এইসব জিনিস পরে জান, এই আউট মানে নলেজ এগুলো জানতে হবে, তবে পরীক্ষায়। হ্যাঁ, এগুলো দরকার হয়, এগুলো অবশ্যই জানা দরকার, তবে পরীক্ষাতে এটা আসবে না, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, সেখানে তো বলে দিচ্ছি আর কি। ক্লাস, হুম, হ্যাঁ, 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 সে তো অবশ্যই নলেজ সবসময় কাজে লাগবে। সে আমরা এখানে এমন নয় তো আমরা যে কথাগুলো বলছি সেগুলো ভুলভাল কিছু কথা বলছি, সেরকম তো কিছু বলা হচ্ছে না। এবারে নলেজের মধ্যে কথা আছে, সেগুলো কাজের কাজের জিনিস বলে আমি বলছি, ঠিক আছে?
যখন কথা উচ্চারণ মানে মুখ থেকে আসে তখন সেগুলো কোনো না কোনো জায়গায় তার ইম্পর্টেন্স রয়েছে, সেইখানে বলি কথাগুলো বা বলা হয় আর কি, আলোচনা হয়। আচ্ছা, এবার চলো সমভূমি অঞ্চলটা আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে সাধারণত, ঠিক আছে। এই তার অঞ্চলগত ভাবে বিভিন্ন অঞ্চলে ভাগ করা হয়ে থাকে সাধারণত। একটা পাঞ্জাব রিজিয়নে রয়েছে সমভূমি, যেটা হচ্ছে মানে পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্য মিলে বিস্তৃত। অর্থাৎ অ্যাকচুয়ালি যে সিন্ধু নদী প্রবাহিত হয়েছে তার 5টা উপনদী মানে পঞ্চ নদের দেশ বলা হয় পাঞ্জাবকে, তাই না? এবং এই নিচে মানে সিন্ধুর উপনদী আছে শতদ্রু নদী। এই শতদ্রু, সিন্ধু এবং বিভিন্ন উপনদী মিলে আর কি যে পাঞ্জাব এবং হরিয়ানা সমভূমি তৈরি হয়েছে। পাঞ্জাব এবং এটা হচ্ছে পাঞ্জাব সমভূমি বলা হয়, অর্থাৎ পাঞ্জাব এবং হরিয়ানা নিয়ে তৈরি হয়েছে পাঞ্জাব এবং পাঞ্জাব সমভূমি, ঠিক আছে। এগুলো সাধারণত শতদ্রু এবং সিন্ধু নদীর সঞ্চিত মানে পলি সঞ্চিত হয়ে এই সমভূমিটা তৈরি হয়েছে। ওকে, এই পাঞ্জাব সমভূমির এই নদীর তীরবর্তী অঞ্চলে অর্থাৎ নদীর তীরবর্তী অঞ্চলে প্রতি বছর নতুন মানে বন্যা হয়, বন্যা হয়ে কি হয়, পলি সঞ্চিত হয়। তাহলে পলি সঞ্চিত হয়ে যে সমভূমি তৈরি হয় বা নতুন মাটি তৈরি হয়, এটাকে বেড বলা হয়। কি বলা হয়? বয়কার, সরি, বেড বলা হয়। আচ্ছা, এইগুলো একটু লিখে নেবে এবারে, হ্যাঁ। এবারে ইনফরমেশন আমরা লেখনি মোটে। আচ্ছা চলো লিখে নাও তাহলে, আমি একটু বলছি, চলো লিখে নাও, ফাটাফাট লেখো। হ্যাঁ, সমভূমি অঞ্চল লেখো। উত্তরে পার্বত্য অঞ্চল ও উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝে, উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝে হয়েছে প্রায় 2400 কিলোমিটার পূর্ব পশ্চিমে, পূর্ব পশ্চিমে প্রায় 2400 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট প্রায় 7 লক্ষ বর্গ কিমি আয়তন যুক্ত, প্রায় 7 লক্ষ বর্গ কিমি আয়তন যুক্ত 7 লক্ষ বর্গ কিমি আয়তন যুক্ত উত্তর ভারতের সমভূমি অঞ্চল, উত্তর ভারতের সমভূমি অঞ্চল মানে একটা লাইনের মধ্যে অসংখ্য ইনফরমেশন ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে। 2700 কিমি, 7 লক্ষ বর্গ কিমি দৈর্ঘ্য এই আয়তন বিশিষ্ট অঞ্চলটি আসাম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান রাজ্য পর্যন্ত বিস্তৃত। এই যে লিখে দিয়েছি দেখে নাও, আসাম, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ইউপি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান রাজ্যে বিস্তৃত। নাম্বার 2, এই সমভূমি ভারত ভূতাত্ত্বিক দিক থেকে নবীনতম অংশ। আচ্ছা লেখো, সমভূমি অঞ্চল ভূতাত্ত্বিক দিক থেকে নবীনতম অঞ্চল। স্পেস, স্পেস নেই, কি হবে পিসিতে কি
হয়েছে। নেক্সট ইনফরমেশন লেখো। সমুদ্রপৃষ্ঠ থেকে সমভূমির সমভূমির সর্বনিম্ন সর্বনিম্ন স্থান সুন্দরবন লেখো। সর্বনিম্ন সুন্দরবনের উচ্চতা 1 মিটার এবং সমভূমির সর্বোচ্চ স্থান আম্বালা। ওই সুন্দরবনের উচ্চতা, যেটা সর্বনিম্ন স্থান, সমভূমির সর্বনিম্ন স্থান এবং সমভূমির সর্বোচ্চ স্থান আম্বালা, এর উচ্চতা 282 মিটার। ক্লিয়ার হয়েছে এভরিওয়ান? প্রত্যেকের লেখা কমপ্লিট। নেক্সট এগোবো। ইয়েস। তাহলে দেখো আমি সমভূমি অঞ্চলটা কি বললাম, যে পাঞ্জাব সমভূমিটা টাইপ অফ মানে প্লেন সমভূমিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় তাদের অঞ্চলগত ভেরিয়েশনের উপর ভিত্তি করে। পাঞ্জাব সমভূমি কি বললাম, যে আমাদের সিন্ধু এবং যমুনা এবং শতুদ্র নদীর পলি বালি নুড়ি কাঁকো সঞ্চিত হয়ে তৈরি হয়েছে কি এই পাঞ্জাব সমভূমি অঞ্চল। ওকে। এই পাঞ্জাব সমভূমি সাধারণত মানে নদীর তীরবর্তী অঞ্চলে প্রতি বছর কি হয়, বন্যা হয়ে পলি সঞ্চিত হয়। এই বন্যা হয়ে পলি সঞ্চিত হয়ে যে নতুন পলি মাটি বা পলি মৃত্তিকা তৈরি হয় পাঞ্জাবে, এটাকে বলা হয় কি বেড বা একাট্ট বেড। লিখে নাও বেড। বেড কি? হ্যাঁ, পাঞ্জাব সমভূমি হেডিং করে এবার। হুম, এটা হচ্ছে পাঞ্জাব সমভূমি, ঠিক আছে। পাঞ্জাব সমভূমি লিখে নাও 6 মিটার। লেখো পাঞ্জাব সমভূমির বেড। বেড লেখো। পাঞ্জাব সমভূমির নবীন পলিমাটিকে বেড বলে। হয়েছে। আরেকটা লিখে নাও, এই পাঞ্জাব সমভূমির এই যে সেম এই রকম মানে নদী তীরবর্তী অঞ্চলে কি হয়, ওই প্রাচীন পলি মাটি যেগুলোকে ভাঙ্গার বলা হয়, ঠিক আছে। সিন্ধু সমভূমিতেও ভাঙ্গার বলা হয়। এটাও লিখে নাও যে প্রাচীন পলি মাটিকে ভাঙ্গার বলা হয়। এবং যদি বলা হয় অবস্থানগত দিক থেকে এই সমভূমি কোথায় অবস্থান করছে বলতো? হিমালয় পর্বত, না, উত্তরে হিমালয় পর্বত এবং পশ্চিমে আরাবল্লী পর্বতের মাঝে অবস্থান করছে, দক্ষিণ পশ্চিমে। লিখে নাও আরাবল্লী হ্যাঁ হ্যাঁ, হিমালয় এবং দক্ষিণ পশ্চিমে অ্যাকচুয়ালি হিমালয় পর্বত এবং হচ্ছে আরাবল্লী পর্বতের মাঝে অবস্থান করছে পাঞ্জাব সমভূমি। লিখে নাও। পাঞ্জাব সমভূমি লেখো হিমালয় পর্বত এবং আরাবল্লী পর্বতের মাঝে অবস্থান করছে। হুম। এবারে দেখো এই সমভূমি অর্থাৎ পাঞ্জাব সমভূমি বা পাঞ্জাব সমভূমিতে মানে ওই বিভিন্ন নদী দ্বারা নদীর অনেক মানে 5টা নদী প্রবাহিত হয়েছে তো পাঞ্জাবের উপর দিয়ে। তো এই নদীর দুটো নদীর মাঝে কি হচ্ছে, এই পলি বালি নুড়ি সঞ্চিত হচ্ছে প্রতি বছর, সঞ্চিত হয়ে একটা যে বলে না সেই দুটো নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়, দোয়াব বলা হয়। হ্যাঁ, এই ছোটবেলায় পড়েছিলাম। তো এই নদী যাচ্ছে যাচ্ছে আর এই নদীও যাচ্ছে, কিন্তু মাঝে কি হচ্ছে একটা সঞ্চিত ভূমিরূপ তৈরি হয়ে গেল। তো এই সঞ্চিত ভূমিরূপকে দোয়াব বলা হয়, আমরা পড়েছিলাম।
এই দোয়াবগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, ঠিক আছে। এই বিপাশা, এটা ধরো আমি বিপাশা লিখলাম, বিপাশা, ঠিক আছে। আর নিচে লিখলাম শতদ্রু, ঠিক আছে, শতদ্রু। এই বিপাশা এবং শতদ্রু নদীর মধ্যবর্তী অঞ্চলে যে দোয়াবটা তৈরি হয়েছে এটাকে বলে বিস্ত দোয়াব, বিস্ত দোয়াব, লিখে নাও। হয়েছে। আচ্ছা, একটা বিপাশা নদী আছে এবং উত্তরে আর একটা নদী আছে, ঠিক আছে, রাভি নদী বা ইরাবতী নদী, এটা রাভি আর এটা বিপাশা। তাহলে রাভি, হ্যাঁ, বাড়ি বয়াকার রসে, বাড়ি দোয়াব, দেখে নাও বাড়ি দোয়াব। বাড়ি দোয়াবটা কোথায় অবস্থান করছে, লেখো বিপাশা এবং রাভি নদীর মাঝে অবস্থান করছে বাড়ি দোয়াব। লেখো বিপাশা, বাড়ি দোয়াব লিখে নাও, বাড়ি দোয়াব, বিপাশা ও রাভি নদী। ওকে, আসছি 1 মিনিট। হ্যাঁ, দাঁড়িয়ে বলে দাও তো। ওখানে ধানগুলো পাঞ্জাব হরিয়ানাতে বিশাল, মানে প্রচুর ধান হয়, ধান বিশাল হয়। হ্যাঁ, মানে সেবারে আমরা গিয়েছিলাম, সেবারে মানে অনেকদিন আগে, এমন বলছি না, 2 দিন আগে। কি কি না না, চোরার মতো অংশ না। দোয়াব মানে বিস্তীর্ণ অঞ্চল, দুটো নদীর দ্বারা বাহিত হয়ে যে মধ্যবর্তী উঁচু অঞ্চল তৈরি হয়। উঁচু মানে কি এরকম না যে ছোট এরকম উঁচু, এরকম না। হ্যাঁ, এই সমভূমি অঞ্চলকে বলা হয়। চড়া মানে কি, মানে নদীর চর, যেটা ওই নদী, তাহলে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝলি, চড়া বুঝতে, মানে যে রিজিয়ন ওটা হচ্ছে চড়া বা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। চড়া এখানে বলা হতে পারে, ওটাকে দোয়াব বলা হয়, ঠিক আছে। দোয়াব মানে
দুটো নদীর মাঝে। হ্যাঁ 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 হ্যাঁ। তো এরকম আরেকটা আছে, দেখো রেচনা দোয়াব, রেচনা, রয়কার চোয়া দন্তে নয়কার। হ্যাঁ, লেখো চেনাব আর রাবি। ঠিক আছে, দেখো রেচনা, র, এখান থেকে র নেওয়া হচ্ছে, আর এটা চেনা থেকে নেওয়া আছে, রেচনা, রেচনা দল, এরকম মিল করে করা হচ্ছে আর কি নাম, রেচনা। বিপাশা আর রাবি, বিপাশা আর রাবি, বাড়ি দোয়াব। ওকে, চলো আর একটা দোয়াব আছে, লিখে নাও, চাজ দোয়াব, চয়াকার বর্গেন জয়, চাজ দোয়াব। চাষ দোয়াব মানে চেনাব, চেনাব নদী, আর কে, ঝিলাম, ইয়েস ঝিলাম, এই নদী নিয়ে তৈরি হচ্ছে চাষ দোয়াব। ওকে, তো এই হলো পাঞ্জাব সমভূমির বিস্তীর্ণ অঞ্চল। আর ধায়া লিখে দিয়েছি, বেড, আচ্ছা ধায়া লিখে দিয়েছি তো, ধায়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি এই যে মানে বেড অঞ্চল না, এই বেড অঞ্চলকে স্থানীয় ভাষায় ধায়া বলা হয়। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি বেড এবং ধায়া, পাঞ্জাবের এই বেড আর ধায়া মানে হচ্ছে নবীন পলিমাটি অঞ্চল, যেটা খাদার বলা হয়, উচ্চ গাঙ্গেয় সমভূমি অঞ্চলে যেটা খাদার বলা হয়, পাঞ্জাবে সেটাকে ধায়া বলা হয়। ঠিক আছে, ঠিক আছে। আরে ধায়া ফায়া লিখতে হবে না, ছেড়ে দাও ধায়া। প্রাচীন পলি, হ্যাঁ প্রাচীন, প্রাচীন পলিমাটিকে নবীনকে বেড বলে, আর হ্যাঁ নবীনকে বেড বলে, আর বেডটা কি লিখেছিলাম, নবীন লিখেছিলাম তো। আর হ্যাঁ, আর ধায়া হচ্ছে প্রাচীন পলিমাটি। ঠিক আছে, লিখে নাও, ওই দূরবর্তী প্রাচীন পলিমাটিকে বেড বলে। ভাঙারটা অ্যাকচুয়ালি ওই, এই দেখো ভাঙারটা অ্যাকচুয়ালি গঙ্গা সমভূমি। হুম, হ্যাঁ হ্যাঁ, নবীনকে বেড বলে। আচ্ছা চলো, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর ভাঙারটা এবার লেখাবো, ভাঙা নিয়ে চাপ নিচ্ছ না। ভাঙারটা এবার লেখাবো, গঙ্গা সমভূমির মধ্যে লিখিয়েছি তো অনেকবার, এবারে গঙ্গা সমভূমির মধ্যে ভাঙারটা রয়েছে। ঠিক আছে, এবার দেখো গঙ্গা সমভূমি, তাড়াতাড়ি দেখো, এই গঙ্গা সমভূমিটা আমাদের কোথায় অবস্থান করছে, এই পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার টিহার এই সমস্ত। না না না, ঠিক আছে, কি লিখেছি, এটা আচ্ছা চলো চলো লিখে নাও, কি বলেছি আমি মনে নেই, লিখে নাও। চলো নেক্সট, তো যেটা বলছিলাম যে গঙ্গা সমভূমি, দেখো গঙ্গা সমভূমি তাড়াতাড়ি বলে দিই। হ্যাঁ, গঙ্গা সমভূমিটা সবাই জানো, আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশে নিয়ে এই গঙ্গা এবং যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চলে এই গঙ্গা সমভূমি তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে গঙ্গা সমভূমি থেকে আমাদের কি জানতে হবে, যে গঙ্গা সমভূমির বিভিন্ন অঞ্চল রয়েছে, সেই অঞ্চলগুলো আমাদের কি জানতে হবে, ব্যাস। এবারে গঙ্গা সমভূমিকে তাদের দৈর্ঘ্য অনুযায়ী মোটামুটি অনেকটা দৈর্ঘ্য তো গঙ্গা সমভূমি, তো মোটামুটি তিনটে ভাগে ভাগ করা হয়ে যায়। ঠিক আছে, একটা উচ্চ গঙ্গা সমভূমি, একটা মধ্যগঙ্গা সমভূমি, আর একটা নিম্নগঙ্গা সমভূমি। ক্লিয়ার? কি বললাম, একটা উচ্চ গঙ্গা, একটা মধ্য গঙ্গা, আর একটা হচ্ছে নিম্নগঙ্গা সমভূমি। ঠিক আছে, উচ্চ গঙ্গা সমভূমি কোথা থেকে কোন পর্যন্ত বিস্তৃত, একেবারে সেই মানে কি বলবো, কোথা থেকে বলো তো, যমুনা নদী যেখান থেকে, যমুনা নদী মানে হরিদ্বার থেকে আহ, হরিদ্বার পর্যন্ত বলছো, থেকে, সেটা সমভূমি না, অ্যাকচুয়ালি উচ্চ গতি, গতি আলাদা আর সমভূমিটা আলাদা ভাগ করছি। ঠিক আছে, ধরো এই সমভূমির মধ্যে, হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়ালি যমুনা নদীর পশ্চিম থেকে। ঠিক আছে, যমুনা নদী থেকে, যমুনা নদী মানে হচ্ছে দিল্লির ওই জায়গাটা থেকে। ঠিক আছে, কোথায়, উত্তরপ্রদেশে এলাহাবাদ পর্যন্ত, এই প্রয়াগরাজ, এলাহাবাদ বলে ভুল হবে, প্রয়াগরাজ। ঠিক আছে, এই প্রয়াগরাজ, প্রয়াগরাজ পর্যন্ত এই সমভূমিটা বিস্তৃত, উচ্চগঙ্গা সমভূমি।
ঠিক আছে? হ্যাঁ অবশ্যই লিখে নাও। যমুনা নদীর পশ্চিম থেকে প্রয়াগরাজ পর্যন্ত উচ্চ গঙ্গা সমভূমি বিস্তৃত। আরে অত পার্টিকুলার প্লেস নেই, গঙ্গা মানে লেখো যমুনা নদীর পশ্চিম অংশ। ঠিক আছে? হুম। আচ্ছা মধ্যগঙ্গাটা লিখে নাও, ওই হরিদ্বার থেকে এই পর্যন্ত, এই হরিদ্বার থেকে বিহারের লেখো, বিহারের পূর্ব প্রান্ত পর্যন্ত বিস্তৃত। আর তারপর বিহার থেকে পশ্চিমবঙ্গ। এই প্রয়াগ, হ্যাঁ প্রয়াগরাজ থেকে, প্রয়াগরাজ থেকে বিহারের পূর্ব পর্যন্ত, আর নিম্নগতি বিহার থেকে এই পর্যন্ত, মানে নিম্নগঙ্গা সমভূমি পর্যন্ত বিস্তৃত। ওকে, এবার এই সমভূমির একদম মানে উচ্চ গঙ্গা সমভূমির এই, আচ্ছা আচ্ছা, আমি একটা কাজ করি, আমার আমার তাড়া নেই, আমি আসলে প্রথমে একটু বলে দিই, তারপরে আমি আমাদের দেখাবো, সব থেকে ভালো হবে। ঠিক আছে, আমি একটু বলে দিই, তা মানে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দিই হালকা করে। দেখো এই যে মানে উচ্চ গঙ্গা সমভূমি, এই উচ্চ গঙ্গা সমভূমিকে তিনটে ভাগে ভাগ করে দেওয়া হয়। এবারে বিভিন্ন অঞ্চলে এই পুরো সমভূমির বিভিন্ন ভূমিরূপগুলো আমরা জানবো। ঠিক আছে, প্রথমত এই উচ্চ গঙ্গা সমভূমির এই যে একটা মানে ভাঙ্গার এবং খাদার, খাদার আর ভাঙ্গার দুটো ভূমিরূপ আমাদের পড়তে হবে। ঠিক আছে, খাদার এবং ভাঙ্গার। এই খাদারটা কি? খাদার হচ্ছে এই গঙ্গা নদী, উচ্চ গঙ্গা সমভূমির যে মানে উপকূলবর্তী অঞ্চলে নবীন পলিমাটিকে খাদার বলে। আর ভাঙ্গার হচ্ছে দূরবর্তী অপেক্ষাকৃত প্রাচীন পলিমাটিকে ভাঙ্গার বলে। ঠিক আছে, প্রাচীন পলিমাটিকে ভাঙ্গার বলা হয়, আর এই নবীন পলিমাটিকে বলা হয় খাদার। ঠিক আছে, এই দুটো কনসেপ্ট হয়ে গেল। এবার আসছি পাঞ্জাবে ওই এই এই একই সেম জিনিস একটা বেট এবং ধায়া নামে পরিচিত। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে ভূর। পরীক্ষায় আসে ভসুর ও ভূর, ডাব্লিউবিসিএস এ আসে, অনেকবার এসেছে ভূর। এই ভূরটা কি? এই মানে গঙ্গা সমভূমি, এটা হচ্ছে নিম্ন গঙ্গা নিয়ে বাদ দিয়ে এই উচ্চ এবং মধ্য গঙ্গা সমভূমির নদী তীরবর্তী বালি দেখতে পাওয়া যায়। দেখবে তোমরা সেই বেনারসে অনেকে বেড়াতে গেছো, এই কিছুদিন আগে তো সুনন্দা গেছিলে, বেনারসে গেছিলে না? হ্যাঁ, ওই হচ্ছে বালি, ওই ওই বালিকে বলা হয় ভূর। ওই ভুট্টা কি? এই যে নদী না, গঙ্গা নদী, এই গঙ্গা নদীর একটু দূরবর্তী অঞ্চলে বালি দ্বারা গঠিত উঁচু ঢিপি গুলিকে বলা হয় ভূর, বালির পাহাড়। ঠিক আছে, এগুলোকে বলা হয় ভূর, ভসৌর ভূর। অর্থাৎ সমভূমি অঞ্চলে, অর্থাৎ সাধারণত গঙ্গা নদী তীরবর্তী অঞ্চলে ছোট ছোট যে বালিয়াড়ি দেখা যায় না, এই ছোট ছোট বালিয়াড়িকে বলা হয় কি ভূর। পরীক্ষায় আসে, ভুল করে সবাই, অতটা কেউ এই এত ডিটেলস এইসব পড়ে না। ওকে, এবার আসছি, ভোটটা বুঝতে পেরেছো? এগুলো লিখে নাও তাহলে, হালকা হালকা করে ছোট ছোট করে লিখে নাও, না আমি তো আস্তে আস্তেই বলছি তো। তা তিনটে জিনিস লিখে নাও, তো আমি তারপর এগোচ্ছি। শোনো, মধ্যগতি কেন ইনকমপ্লিট হবে? জাস্ট এখান থেকে এইটুকু লিখে নেবে, মধ্যগতি আর নিম্নগতি এখান থেকে এই পর্যন্ত লিখবে। ঠিক আছে, আমি ছোট করে উচ্চগতি, হ্যাঁ আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, দেখো বিহার থেকে লেখো, নিম্নগঙ্গা সমভূমি লেখো বিহার থেকে একেবারে মোহনা পর্যন্ত। প্রয়াগরাজ থেকে বিহারের পূর্ব পর্যন্ত, নিম্নলেখ বিহারের পূর্ব থেকে মোহনা পর্যন্ত। হয়েছে? সামনে এগোবো।
এগোবো এগোবো। হ্যালো বাবুরা, এই যা আবার করে হয়েছে ভাই। নেটওয়ার্কটা খুব ডিস্টার্ব করছে। হ্যাঁ, বাহ খুব ভালো। লেখা হয়ে গেছে তো? উম, চম্পা নদী বলতে কোথায়? দীঘাতে? চম্পা নদী কোথায় পেলাম? আমি তো শুনিনি কোন চম্পা নদী। কোথায় চম্পা নদী প্রবাহিত হয়েছে? চম্পা, শোনো, আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট কি হয়েছিল, কতটা হয়েছিল একটু বলো তো। লেখা হয়ে গেছে সবাই? লেখা হয়ে গেছে? এরকম স্লো হলে হবে না। চলো লেখো, খাতা লেখো, আমি বলছি তাই লেখো। লেখো, উচ্চ গঙ্গা সমভূমির, উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলিমাটিকে খাদার বলে। নাম্বার 2, উচ্চ গঙ্গা সমভূমির প্রাচীন পলিমাটিকে ভাঙ্গার বলে। এটা স্পেশালি উচ্চ গঙ্গা হয়ে থাকে, ঠিক আছে। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লিখেছিলাম অ্যাকচুয়ালি। হ্যাঁ, গঙ্গা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এর সঠিক উত্তর কিন্তু উচ্চ গঙ্গার সমভূমি সাপেক্ষ হয়ে থাকে। তবে এই গঙ্গা তীরবর্তী সমস্ত নদীকে, নবীন পলিমাটিকে খাদার বলা হয়, আর গঙ্গা তীরবর্তী সমস্ত প্রাচীন পলিমাটিকে ভাঙ্গার বলা হয়। তবে স্পেশালি স্পেসিফিক একদম পার্টিকুলার যে সঠিকভাবে যদি পড়তে হয় তাহলে খাদার ভাঙ্গার, উচ্চ গঙ্গা সমভূমির রেসপেক্টে এটা করা হয়ে থাকে, ঠিক ওরা হয়েছে আর কি, বোঝা গেল। চলো নেক্সট, ভুর। লেখো, এবারে ভুরটা কি? ভুর হচ্ছে, বলবে যে নদীর তীরবর্তী বালিয়াড়িগুলিকে, ছোট ছোট বালিয়াড়িকে ভুর বলে। গঙ্গা নদীর তীরবর্তী ছোট ছোট বালিয়াড়িগুলিকে ভুর বলে, লিখে নাও।
সমভূমি অঞ্চলে গঙ্গা নদীর তীরবর্তী ছোট ছোট বালিয়াড়িকে ভুর বলে। এবার দেখো, এই যে আমরা ভাঙ্গার না, ভাবর, এই হিমালয় পার্বত্য অঞ্চল, এই হিমালয় পার্বত্য অঞ্চলের পাদদেশে হিমালয় পর্বতের নদী দ্বারা বাহিত বোল্ডার, নুড়ি, কাঁকড় সঞ্চিত হয়ে যে সমভূমি তৈরি হয় তাকে বলা হয় ভাবর। ভয়াকার বড়। লেখো ভাবর কি? লেখো, হিমালয় পর্বতের পাদদেশে নদী দ্বারা বাহিত নুড়ি, বালি, কাঁকড় সঞ্চিত হয়ে ঢেউ খেলানো যে ভূমিরূপ সৃষ্টি হয়েছে তাকে ভাবর বলে। ঠিক আছে, এই ভাবরটা কিন্তু একেবারে হিমালয় পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, হিমালয়ের পাদদেশে। ওকে, ওকে। এবার দেখো, এই ভাবর জাতীয় ভূমিরূপ না, এই ভাবর জাতীয় ভূমিরূপটা আমাদের পশ্চিমবঙ্গ এবং আসামের বিস্তীর্ণ অঞ্চলে এটাকে কি বলা হয়? ডুয়ার্স বলা হয়। ডুয়ার্স কথার অর্থ দরজা। ডুয়ার্স, ডুয়ার্স। এই ডুয়ার্স কথার অর্থ হচ্ছে দরজা। দরজা কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে এই ডুয়ার্সের মধ্য দিয়ে হচ্ছে উত্তর পূর্ব ভারতে প্রবেশ করা হয়, উত্তর ভারতে প্রবেশ করা হয়। সেইখানে এই ডুয়ার্স হচ্ছে, ডুয়ার্স কথার অর্থ দরজা। এই ডুয়ার্সটা কি লিখে নাও, পশ্চিমবঙ্গ এবং আসাম সমভূমির ভাবর অঞ্চলকে ডুয়ার্স বলে। ঠিক আছে, ওকে। এবার দেখো, এই যে ভাবর অঞ্চল আমরা পড়লাম না, এই ভাবর অঞ্চলের আরেকটু নিচে, ভাবর অঞ্চলের সামান্য একটু নিচে শুধু পলি দ্বারা, কি বললাম? অনলি পলি। ঠিক আছে, অনলি পলি, অনলি পলি দ্বারা গঠিত অপেক্ষাকৃত সূক্ষ্ম কণা দ্বারা গঠিত সমভূমিকে বলা হয় তরাই অঞ্চল। লিখে নাও, তরাই অঞ্চল, তরাই। লেখো, ভাবরের দক্ষিণে তোমরা আছে তো, আছে নেটওয়ার্কের প্রবলেম। এ ভাই রে, এতক্ষণ ধরে আমি বকেই যাচ্ছি।